একটি জরাজীর্ণ মাটির ঘর। ঘরের এক কোণে কয়েকটা মাটির হাঁড়ি উল্টে রাখা, যা ঘরের অভাবের জানান দিচ্ছে। সিধুর ক্লান্ত মুখে বারান্দায় বসে আছে। উফ, শরীরটা আর চলছে না গিন্নি। আজ সারাটা দিন তপ্ত রোদে জমিটা নিড়ানি দিলাম, কিন্তু মাটির যে অবস্থা, যা খরা পড়েছে, ফসলের মুখ দেখা যাবে বলে মনে হয় না। ও মিথিলা, এক ঘটি জল দাও তো, বুকটা ফেটে যাচ্ছে। জল দেব? বলি, ঘরে কি শুধু জল খেয়েই মানুষ বাঁচে? ঘরে চিড়েমুড়ি যা ছিল তা তো কাল রাতেই শেষ। তোমার ওই ফাটা কপালে চাষবাস ছাড়া আর কিছু কি জোটে না? কেন মিছে রাগ করছো গিন্নি? আমি কি চেষ্টা কম করি বলো? কিন্তু কপাল খারাপ হলে কার দোষ দেব? এবছর মহাজনের দেনা শোধ করতেই সব শেষ হয়ে গেল। কপাল কপাল আর কপাল, দিন রাত শুধু কপালের দোহাই। পাশের বাড়ির মহেশকে দেখছো না কিভাবে দিন দিন বড়লোক হচ্ছে? আর আমি গত মাসে একটা নতুন শাড়ি চেয়েছিলাম, আজও তার দেখা নেই। এই ছেঁড়া ন্যাকড়া পরে পাড়ায় বেরোতে আমার লজ্জা করে। অভাব যেন আমাদের ছায়ার মতো পিছু নিয়েছে। মহেশ কি করে তা তো জানো। অসৎ পথে টাকা কামানো আমার ধর্ম নয়। আমি তো দিনরাত খাটছি মিথিলা, একটু ধৈর্য ধরো, ভালো দিন আসবে। ধৈর্য ধরতে ধরতে জীবনটাই শেষ হয়ে গেল। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, এই নরক যন্ত্রণার চেয়ে মরণও ভালো। যদি মুরদ না থাকে সংসার চালানোর, তবে বিয়ে করতে গিয়েছিলে কেন? যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার মুখ দেখলে আমার পিত্তি জ্বলে যায়। সিধু আর কথা বাড়ায় না। মিথিলার শেষের কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে মাথা নিচু করে উঠে দাঁড়ায়। ঠিক আছে মিথিলা, আমি যাচ্ছি। আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। এই দুঃখের সংসারে আমার থাকার চেয়ে না থাকাই ভালো। সিধু দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিথিলা পেছনে দাঁড়িয়ে গজগজ করতে থাকে, কিন্তু সিধু আর ফিরে তাকায় না। তার বুক ভরা অভিমান আর চোখের জল নিয়ে সে গ্রামের নির্জন পথের দিকে হাঁটতে থাকে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গভীর রাত, ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। গ্রামের একবারে শেষ সীমানায় পুরনো খালের ধার, চারিদিকে ঝোপঝাড় আর বড় বড় আগাছা। খালের পাড়েই সেই কুখ্যাত বিশাল শ্যাওড়া গাছটি দাঁড়িয়ে আছে। বাঁশঝাড়ের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে, ফলে চারিদিকে এক গা ছমছমে অন্ধকার। সিধু ধীর পায়ে হেঁটে সেই বিশাল শ্যাওড়া গাছটির তলায় এসে ধপাস করে বসে পড়ে। আর পারছি না। এই জীবনের চেয়ে মরণও অনেক ভালো। যে সংসারে শান্তি নেই, যে ঘরে স্ত্রীর কাছে সম্মানের চেয়ে অপমান বেশি, সেখানে ফিরে যাওয়ার চেয়ে এই নির্জন খালপাড়ই ভালো। ওরে বিধাতা, তুমি কি আমাকে কেবল চোখের জল ফেলতেই দুনিয়ায় পাঠিয়েছিলে? দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও কেন দুমুঠো ভাতের সংস্থান করতে পারি না? আজ আমার আপন জনেরাই আমাকে পর করে দিল। হঠাৎ শ্যাওড়া গাছের মগডালায় এক তীব্র খড়খড় শব্দ হয়। মনে হয় বিশাল কোনো পাখি ডানা ঝাপটালো। সিধু থমকে যায়, কিন্তু ভয়ের চেয়ে তার মনের দুঃখ তখন বড়। সে কান্না থামায় না। হঠাৎ একটা শীতল হাওয়ার ঝাপটা সিধুর গায়ে লাগে এবং গাছ থেকে একটা দীর্ঘ কালো ছায়া ধীরে ধীরে নিচে নেমে আসে। কে কে তুই? মাঝরাতে আমার নিভৃত ডেরায় বসে এমন করুণ সুরে কাঁদছিস কেন? তোর কান্নার চোটে আমার ঘুমের রফা রফা হয়ে গেল। আপনি কি এই গাছের ভূত? আমাকে মারতে চাইলে মেরে ফেলুন। এই অভাবের জ্বালা সইবার চেয়ে আপনার পেটে যাওয়া অনেক ভালো। বলিস কি রে মানুষ? আমাকে দেখে গ্রাম শুদ্ধ লোক ভয়ে কাঁপে, আর তুই মরতে চাইছিস? তোর সাহস তো কম নয়। আমি তোকে ভয় দেখাতে এলাম, আর তুই কিনা আমার সামনেই নালিশ করছিস।
কি এমন দুঃখ তোর যে যমদূতের চেয়েও আমাকে বেশি আপন মনে হচ্ছে? ভূত ভাই, পেটের খিদে আর আপনজনের অপমান, এই দুটোর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। আপনি বরং আমাকে খেয়ে ফেলুন, অন্তত এই অশান্তির হাত থেকে রেহাই পাব। দেখি তো তোর ব্যাপারটা কি। আগে কোনোদিন এমন মানুষ দেখিনি যে ভূতের সামনে বসে নিজের কষ্টের কথা বলে। বল দেখি কি হয়েছে তোর। বুঝলেন ভূত ভাই, অভাবটা সয়ে গিয়েছিল, কিন্তু অপবাদটা যে মোটেই সইছে না। যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করি, সেই আজ আমাকে অপদার্থ বলে ঘর থেকে তাড়িয়ে দিল। ঘরে চাল নেই, মহাজনের দেনায় জমিটাও প্রায় হাতছাড়া। আমি এখন কোথায় যাব, কি করব? তোদের মানুষের দুনিয়াটা বড়ই অদ্ভুত। পেটের খিদের চেয়ে দেখি তোদের কথার ধার বেশি। আমি এই গাছের 200 বছর ধরে আছি। কত লোভী মানুষকে দেখেছি যারা মাঝ রাতে এখানে গুপ্ত ধন খুঁজতে আসে, কিন্তু তোর মতো এমন নিপাট ভালো মানুষ আর মনের দুঃখ নিয়ে কাঁদতে কাউকে দেখিনি। আমার গুপ্তধন চাই না ভূত ভাই, শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। নিজের পরিশ্রমে দুমুঠো ভাত জোগাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে বারবার ধোঁকা দিচ্ছে। শোন সিধু, তোর এই সরলতা আর সততা আমার ভালো লেগেছে। তোকে কাঁদতে দেখে আমার এই পাষাণ মনেও আজ মায়া লাগছে। তুই যখন আমাকে বন্ধু বলে মেনেছিস, তখন বন্ধুকে খালি হাতে ফেরানো আমার ধর্মে নেই। দাঁড়া, একটু অপেক্ষা কর। ভূতটি হঠাৎ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। সিধু অবাক হয়ে চারিদিকে তাকায়। কয়েক মুহূর্ত পর একটা দমকা বাতাস বয়ে যায় এবং ভূতটি আবার ফিরে আসে। তার হাতে একটা ছোট কিন্তু ভারী কাঠের সিন্দুক। সে সিন্দুকটি সিধুর সামনে ধপাস করে নামিয়ে রাখে। এই সিন্দুকটা খোলতো সিধু। ওরে বাবা, এ কি দেখছি! সিন্দুক ভর্তি সোনার মোহর! এত সম্পদ তো আমি স্বপ্নেও দেখিনি। ভূত ভাই, এ আপনি কি করলেন? এই সম্পদ তোকে দিলাম সিধু। এটা দিয়ে তোর জমি ছাড়িয়ে নিয়ে ঘর ঠিক কর আর সুখী সংসার কর। তবে একটা কথা মনে রাখিস, সততাই তোর আসল সম্পদ। এই সোনা পেয়ে যদি তুই বদলে যাস, যদি অহংকারী বা অসৎ হয়ে উঠিস, তাহলে মনে রাখিস মুহূর্তের মধ্যে সব আবার ছাই হয়ে যাবে। সৎ থাকিস বন্ধু, তবেই এই সুখ টিকে থাকবে। আমি কথা দিচ্ছি ভূত ভাই, অভাবের দিনে যেমন ছিলাম, সচ্ছলতার দিনেও আমি তেমনই থাকব। আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। যা, এখন বাড়ি ফিরে যা। আর হ্যাঁ, কাল রাতে কিন্তু আসিস। মানুষের গল্প শুনতে এখন আমার বেশ ভালোই লাগছে। কয়েক মাস পর, যেখানে আগে একটি জরাজীর্ণ ভাঙা কুড়ে ঘর ছিল, সেখানে এখন একটি সুন্দর পাকা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে ফুলের বাগান, গোয়ালে গরু ডাকছে। ওগো, শুনছো? দুপুরের খাবার বেড়েছি। আজ তোমার পছন্দের বড় রুই মাছের ঝোল আর মুগের ডাল রান্না করেছি। জলদি স্নান সেরে এসো। এই তো আসছি মিথিলা। আজ একটু জমিগুলো দেখতে গিয়েছিলাম। নতুন কেনা ওই 3 বিঘা জমিতে এবার যা ফসল হবে, তা দিয়ে সারা গ্রামের অভাব মেটানো যাবে। জানো, মাঝে মাঝে আমার সবটা স্বপ্ন মনে হয়। এই যে এত সোনা, নতুন বাড়ি, জমি জমা, সব যেন জাদুর মতো হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার কপালে বোধহয় সারা জীবন নুন পান্তাই জুটবে। তুমি যে এত বড় ব্যবসায়ী হয়ে উঠবে তা কে জানতো? মানুষের দিন তো সব সময় এক থাকে না মিথিলা। সৃষ্টিকর্তা যখন দেন, তখন 2 হাত উজাড় করেই দেন। তবে মনে রেখো, এই সুখের দিনেও যেন আমরা পুরনো দিনের কথা না ভুলি। ভুলিনি গো, সেই দিনটার কথা মনে পড়লে আজও আমার অনুতাপ হয়। রাগের মাথায় তোমাকে কত আজে বাজে কথা বলেছিলাম, কিন্তু তুমি কোত্থেকে এত টাকা পেলে তা তো আজ অবধি আমাকে খুলে বললে না। কোনো গোপন গুপ্তধন পেয়েছিলে নাকি? তুমি ওসব নিয়ে ভেবো না। শুধু এইটুকু জানো, একজন পরম হিতৈষী বন্ধু আমাকে এই বিপদে সাহায্য করেছে। তার কারণেই আজ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি।
আমি তাকে কথা দিয়েছি এই সম্পদের অপব্যবহার করব না এবং সব সময় সৎ থাকব। থাক, আমি আর কিচ্ছু জানতেও চাই না গো। আমি শুধু তোমার আর এই সংসারের সুখ চাই। গ্রামের সবাই এখন আমাদের সম্মান করে। আগে যারা আমাদের দেখে মুখ ফিরিয়ে নিত, তারা এখন বাড়িতে এসে জ্যাচে কথা বলে। এতে আমার খুব আনন্দ হয় গো। আনন্দ তো হবেই, তবে মনে রেখো মিথিলা, অহংকার যেন আমাদের মনকে বিষিয়ে না দেয়। চলো এবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। খালের ধারের সেই নির্জন শ্যাওড়া গাছটি জ্যোৎস্নার আলোয় এক মায়াবী রূপ নিয়েছে। খালের জলে চাঁদের প্রতিফলন কাঁপছে। সিধু একটি কাঁসার বাটিতে কিছু মিষ্টান্ন আর একটি মাটির ভাঁড়ে টাটকা দুধ নিয়ে গাছের নিচে এসে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক গভীর প্রশান্তি। ভূত ভাই, আছো নাকি? দেখো, আজ বাড়ির গরুটার প্রথম দুধ হয়েছে, আর মিথিলা নিজের হাতে নারকেল নাড়ু তৈরি করেছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। আমি জানতাম তুই আসবি। সুসময়ে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো তুচ্ছ এক ভূত। কিন্তু তুই দেখছি অন্য ধাতুতে গড়া। মোহর পেয়ে সবাই যখন আমোদ প্রমোদে মত্ত থাকে, তুই এই অন্ধকারে আমার সাথে আড্ডা দিতে চলে আসিস। তুমি আমায় বন্ধু বলে ডেকেছিলে ভূত ভাই। বন্ধু কি কখনো বন্ধুকে ভুলতে পারে? এই ধন সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু বিপদের দিনে যে সহমর্মিতা দেখিয়েছিলে তা আমার হৃদয়ে খোদাই করা আছে। সত্যি বলতে কি, সারা দিন ব্যবসার কাজ আর জমি জাতির ঝক্কি সামলে রাতে তোমার সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুই বড় ভালো মানুষ রে সিধু। আমি নজর রেখেছি তোর উপর, তুই মিথ্যে বলিসনি। আমি দেখেছি তুই কিভাবে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেছিস, অভাবী চাষিদের ঋণ মুকুব করে দিয়েছিস। তোর এই সততাই তোকে রক্ষা করছে, লোভ তোকে স্পর্শ করতে পারবে না। ওসব তোমারই শেখানো কথা। আমি শুধু তোমার সেই আদেশ পালন করার চেষ্টা করছি। সত্যি বলতে কি, সম্পদের চেয়েও তোমার এই নিঃস্বার্থ বন্ধুত্ব আমাকে বেশি সাহস দেয়। ভয় নেই বন্ধু, যতদিন তুই এমন সরল আর সৎ থাকবি, ততদিন তোর এই সুখের ভাণ্ডারে কেউ হানা দিতে পারবে না। তোর সাথে গল্প করে আমার এই নিঃসঙ্গ জীবনটাও আজ ধন্য মনে হচ্ছে। বল দেখি, আজ গ্রামের খবর কি? সিধু আর ভূত পাশাপাশি বসে গল্প শুরু করে। একজন মানুষ আর একজন প্রেতাত্মার মধ্যে গড়ে ওঠা এই অদ্ভুত মায়ার বন্ধন রাতের নিস্তব্ধতাকে এক স্বর্গীয় রূপ দেয়। দেখেছো কল্যাণী, সিধুর ভাব দেখেছো? কাল যে সিধু একবেলা ভাত জুটলে পরদিন উপোস করত, আজ সে কিনা ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ায়। এইসব কি আর ঘাম ঝরানো পয়সায় হয়? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। পাড়ার মহিলারা তো বলাবলি করছে সিধু নাকি কোনো গুপ্তধন পেয়েছে, কিন্তু কোথায় পেল? সিধু তো সারাদিন জমি দেখাশোনা করে আর বাড়িতেই থাকে। শুধু মাঝে মাঝে সিধুকে ওই অভিশপ্ত খাল পাড়ের দিকে ওকে যেতে দেখি। ঠিক ধরেছ, খালপাড়ের একটা শেওড়া গাছ আছে। লোক মুখে শুনেছি ওখানে নাকি পুরনো আমলের কোনো এক জমিদারের সিন্দুক পোতা আছে। সিধু কি তবে ওটাই হাতাল? আজ রাতে এর শেষ দেখেই থাকবো। আমাকে না জানিয়ে ও একা একা বড় লোক হবে আর আমি আঙুল চুষবো, তা হবে না। রাত গভীর হলে মহেশ চুপি চুপি সিধুর বাড়ির পেছনে ওত পাতি। কিছুক্ষণ পর দেখা যায় সিধু হাতে একটি পুটুলি নিয়ে সন্তর্পণে খালপাড়ের দিকে হাঁটছে। মহেশ বিড়ালের মতো নিঃশব্দে তার পিছু নেয়। চোর যেমন চোরের পিছু নেয়, আমিও তেমনি তোর পিছু নিয়েছি। দেখি তো ওই মরা গাছের নিচে তুই কার সাথে দেখা করিস। খালপাড়ে পৌঁছে মহেশ একটি বড় ঝোঁকের আড়ালে লুকিয়ে পড়ে। সে দেখে সিধু শ্যাওড়া গাছের নিচে পরম নিশ্চিন্তে বসে আছে। সিধু হাওয়ায় কথা বলছে, যেন তার সামনে কেউ বসে আছে। অথচ মহেশ সিধুর উল্টো দিকে কাউকে দেখতে পাচ্ছে না। জানো বন্ধু, আজ বাজারে খুব ভালো দর পেয়েছি। সবটাই তোমার দয়া। এই আজ তোমার প্রিয় ছানা আর মিষ্টান্ন নিয়ে এসেছি, একটু চেখে দেখো।
এ কি, সিধু কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? ওর সামনে তো কেউ নেই, নাকি কোনো মায়াবী শক্তি ওকে আচ্ছন্ন করে রেখেছে? কিন্তু ওই যে সিধুর হাত থেকে মিষ্টির বাটিটা যেন আপনা আপনি শূন্যে উঠে গেল। ভয়ে মহেশের বুক দুরু দুরু করতে থাকে, কিন্তু লোভ তার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী। সে বুঝতে পারে সিধু কোনো অশরীরী শক্তির সাহায্য পাচ্ছে। তার মনে কুটিল বুদ্ধি খেলা করতে শুরু করে। ওরে বাপরে, এ তো দেখি সাক্ষাৎ ভূতের কারবার। সিধু যদি ওই ভূতের কাছ থেকে সোনা আদায় করতে পারে, তবে আমি কেন পারবো না? আগে বাড়ি ফিরি, কল্যাণীর সাথে একটা মোক্ষম মতলব বাড়তে হবে। কি হলো গো, এমন হাঁপাতে হাঁপাতে ফিরলে কেন? কিছু দেখলে? সিধু কি কোনো গুপ্তধন খুঁড়ছিল? গুপ্তধন নয় গো কল্যাণী, গুপ্তধন নয়, তার চেয়েও বড় কিছু। সিধু বেটা তো জ্যান্ত ভূত পুষেছে। আমি নিজের চোখে দেখে এলাম, ওই শেওড়া গাছের নিচে বসেও কার সাথে যেন ভোজ খাচ্ছে আর হাসাহাসি করছে। ওরে বাবা রে, ভূত! ওসব অপদেবতার ছায়া মারাতে গেলে তো বিপদ হবে। চলো বাপু, আমাদের যা আছে তাই ভালো। ধুর বোকা মেয়ে, তুমি আসল ব্যাপারটাই বুঝলা না। সিধুর ঘরে আজ যে এত সোনা দানা জমি জিরাত, এসব কি এমনি এমনি এসেছে? ওই ভূতটাই ওকে সিন্দুক ভরে সোনা দিয়েছে। আমি আড়ি পেতে শুনেছি সিধু তাকে বন্ধু বলে ডাকে, আর সেই ভূতটা সিধুর ওপর বেজায় খুশি। বলো কি, ভূতটা সোনা দেয়? একটা সামান্য চাষি সিধু যদি ভূতকে পটিয়ে বড়লোক হতে পারে, তবে তুমি কেন পারবে না? তুমি তো সিধুর চেয়ে কত বেশি বুদ্ধিমান। আমিও সেটাই ভাবছি কিন্নি, কিন্তু ওই গাছের কাছে তো যেতে আমার বুক কাঁপে। ভূত যদি আমার ঘাড় মটকে দেয়? আরে মরণ, সোনার সিন্দুক হাতানোর ধান্দা থাকলে ঘাড় মটকানোর ভয় করলে চলে? শোনো, সিধু নিশ্চয়ই ওখানে গিয়ে কান্নাকাটি করেছিল। তুমিও কাল রাতে খাল পাড়ে যাবে, গিয়ে একদম বুক চাপড়ে কান্নার অভিনয় করবে। বলবে, আমার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, স্ত্রী না খেয়ে মরছে, ভূতের মন গলে গেলেই কেল্লা ফতে। ঠিক বলেছ, সিধু ব্যাটা যদি রাজপ্রাসাদ বানাতে পারে, তবে আমি তার চেয়েও বড় কিছু করে দেখাবো। ভূতটাকে এমনভাবে ঠকাবো যে সে বুঝতেই পারবে না। কাল রাতেই আমি ওই শেওড়া তলায় যাব। মনে রেখো, কান্নায় যেন কমতি না থাকে। যত বেশি দুঃখ দেখাবে, তত বেশি সোনা মিলবে। আমাদের ভাগ্য এবার ফিরল বলে। দুজনে মিলে কুটিল হাসিতে মেতে ওঠে। লোভের বশবর্তী হয়ে তারা ভুলে যায় যে অশরীরী শক্তির সাথে প্রতারণা করা কতটা ভয়ঙ্কর হতে পারে। ষড়যন্ত্রের বীজ বোনা হয়ে যায়, যার ফল হবে অত্যন্ত তিক্ত। রাত প্রায় নিঝুম। খালপাড়ের শেওড়া গাছটি অন্ধকারের মধ্যে এক দানবের মতো দাঁড়িয়ে আছে। ঝোপঝাড়ের আড়ালে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মহেশ ভয়ে কাঁপতে কাঁপতে গাছের নিচে এসে দাঁড়ালো। তার আছে কেবল এক বুক মিথ্যে আর লোভ। উফ, জায়গাটা যা ছমছমে, ভয়ে আমার কলিজাটা যেন মুখে চলে আসছে। কিন্তু সোনার মোহর পেতে হলে এইটুকু ঝুঁকি তো নিতেই হবে। শুরু করি এবার। ওরে বিধাতা, এ কি করলে তুমি? আমার ঘরে এক দানা চাল নেই, স্ত্রী না খেয়ে মরতে বসেছে। আমার মতো অভাগা আর কে আছে এই দুনিয়ায়? হে দয়ালু বৃক্ষ দেবতা, তুমি সিধুকে সহায়তা করেছ, আমাকে কি একবার দেখা দেবে না? আমি যে ভিখারি হয়ে পথে পথে ঘুরছি। থাম থাম বলছি, তোর এই বিলাপ থামা। মাঝ রাতে এভাবে চিৎকার করে আমার ঘুম ভাঙালি কেন? কে তুই? আর সিধুকে তুই কিভাবে চিনিস? আমি মহেশ গো, দয়ালু ভূত ভাই। আমি অতি দরিদ্র এক চাষি। সিধু তো আমারই প্রতিবেশী। সে আপনার কৃপায় রাজার হালে আছে, আর আমার ঘরে 7 দিন উনুন জ্বলে না। আপনি তো জগতের ভালো করেন, আমাকে একটু দয়া করুন, নচেত এই খাল পাড়েই আমি প্রাণ দেব। তোর কান্না তো সিধুর চেয়েও জোরালো দেখছি। তোদের মানুষের অভাব কি কখনো মেটে না নাকি? ঠিক আছে, কাঁদিস না। সিধুর মতো তোকেও আমি একটা সুযোগ দিচ্ছি। এই নে, এই সিন্ধুক, এতে যা আছে তাতে তোর অভাব বুঝে যাবে। কিন্তু মনে রাখিস, অসৎ পথ অবলম্বন করলে এর ফল ভালো হবে না। ভূতটি অদৃশ্য হয়ে গেল এবং একটি ছোট সিন্দুক মহেশের পায়ের কাছে উদয় হলো। মহেশ হাড়াহুড়ি করে সিন্দুকটি হাত দিয়ে দেখল, খুবই ভারী। তার বুক ধড়ফড় করতে শুরু করলো। কাজ হয়েছে। ভূতের বুদ্ধি আর কতটুকু? আমার কান্নার জাদুতে গলে জল হয়ে গেছে। একটু নাটক করে মিথ্যে মিথ্যে কেঁদেই বাজিমাত করে দিলাম।
মহেশ কোনো মতে সিন্দুকটা বগল দাবা করল। কৃতজ্ঞতা প্রকাশ করার চেয়ে তার এখন পালানোর চিন্তা বেশি। সে একবারও পেছন ফিরে না তাকিয়ে দৌড়াতে শুরু করল। অন্ধকারের আড়ালে তার কুটিল হাসি তখন এক পৈশাচিক রূপ নিয়েছে। মহেশের শোবার ঘর, চারিদিক বন্ধ, শুধু একটি টিমটিমে প্রদীপ জ্বলছে। মহেশ আর কল্যাণী সিন্দুকটি মাঝখানে রেখে মেঝেতে বসে আছে। সিন্দুকের ডালাটি খোলা, আর তার ভেতর থেকে সোনার মোহরগুলো প্রদীপের আলোয় ঝিকমিক করছে। মহেশ আর কল্যাণীর মুখে আজ এক পৈশাচিক আনন্দ। দেখেছ কল্যাণী, একেই বলে বুদ্ধি। সিধু ব্যাটা সারা জীবন খেটে আর সততার বুলি আওড়ে যা করতে পারেনি, আমি এক রাতের কান্নায় তার চেয়েও বেশি বাগিয়ে নিয়েছি। আমি তো আগেই বলেছিলাম তুমি হলে এই গ্রামের সবচাইতে সেনা লোক। ওই হাঁদা ভূতটা বুঝতেই পারলো না যে আমাদের গোলায় এখনো 10 মণ ধান তোলা আছে, আর আলমারিতে তোমার লুকানো টাকা আছে। কি বোকা ভূত রে বাবা! ওরে আমার সোনার সিন্দুক, কালকেই আমি শহরে গিয়ে নতুন জমি কিনবো, সিধুর চেয়েও বড় বাড়ি হাঁকাবো। ভূতটা যখন জিজ্ঞেস করলো কে তুই, আমি তো তখন ভাবছিলাম ধরেই ফেলুক কিনা, তবে গাধা বুঝতেই পারেনি যে সবটাই ছিল আমার অভিনয়ের কারসাজি। তারা দুজনে মোহরগুলো নিয়ে ঘরের মধ্যে পাগলের মতো নাচানাচি আর হাসাহাসি শুরু করল। তারা জানত না জানালার বাইরে একজোড়া জ্বলন্ত লাল চোখ তাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। ভূতটি অদৃশ্য অবস্থায় তাদের পিছু নিয়েছিল। এই তবে তোর চরম দারিদ্র্য, এই তোর 7 দিনের উপোস। ছি মানুষ, তোদের লোভের কোনো সীমা নেই। সিধুর মতো সরল মানুষ যেমন এই পৃথিবীতে আছে, তেমনি মহেশের মতো ধূর্ত প্রতারকও আছে। আমি তোকে বিশ্বাস করে বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকেই উপহাস করছিস। ঘরের ভেতরের আবহাওয়া হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রদীপের শিখাটা নীলচে হয়ে কাঁপতে লাগল। মহেশ আর কল্যাণী হঠাৎ থমকে দাঁড়াল। তাদের নাচের আনন্দ মুহূর্তে এক অজানা আতঙ্কে রূপ নিল। আরে হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন কল্যাণী? জানলা দরজা তো সব বন্ধ। আমারও কেমন গা ছমছম করছে গো, মনে হচ্ছে কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। মহেশ, তুই শুধু আমাকেই ঠকাসনি, তুই নিজের ভাগ্যকেও ধোঁকা দিয়েছিস। সততার পরীক্ষা দিতে এসে তুই শয়তানি বেছে নিলি। এবার তবে তার ফল ভোগ করার জন্য তৈরি হ। মহেশ, তুই ভেবেছিলিস তোর এই মিথ্যে কান্নায় আমি ভুলে যাব? আমার দেওয়া সোনার মোহর নিয়ে তুই আমাকেই বোকা বলিস? তুই জানিস না, ভূতের ধন যেমন সুখে রাখে, বেইমানি করলে তেমনি সব ছাড়খাড় করে দেয়। দোহাই ভূত ভাই, আমাকে মাফ করে দাও। তোমার দেওয়া সব সোনা ফিরিয়ে নাও, বিনিময়ে আমাদের জানটা ভিক্ষে দাও। আমি আর কোনোদিন লোভ করব না। ওগো, কিছু একটা করো, জানালার বাইরে আগুন জ্বলছে, আমরা বের হব কিভাবে? লোভের আগুন যখন একবার মনে জ্বলে, তখন তার শেষ না দেখে থামে না। তোদের এই অট্টালিকা, এই ধন সম্পদ, সব তোদের মিথ্যে অভিনয়ের ফসল। আজ আগুনেই সব শুদ্ধ হবে। তোরা চেয়েছিলিস মোহর, এখন ভোগ কর তার উত্তাপ। ভূতের চোখের ইশারায় চারিদিকের দেওয়ালে আগুন ধরে গেল। কিন্তু এ আগুন সাধারণ আগুনের মতো লাল নয়, এ হলো অলৌকিক নীল আগুন। এ কি হলো বন্ধু? মহেশ যে ভুল করেছিল সেটা বুঝতে পারছি, কিন্তু ওকে এমন কঠিন সাজা কি না দিলেই হতো না? সিধু, যারা বিশ্বাসের অমর্যাদা করে আর লোভের বশবর্তী হয়ে অন্যকে ঠকায়, তাদের পরিণতি এমনই। এটা আমার সাজা নয়, এটা তাদের কর্মফল। তুই সৎ ছিলি বলেই এই সোনা তোকে সুখ দিয়েছে, আর ওরা অসৎ বলেই ওই সোনা তাদের কাল হল। ভূতটি এক পলক সিধুর দিকে তাকিয়ে ম্লান হাসল, তারপর ধীরে ধীরে ভোরের কুয়াশায় মিলিয়ে গেল। সিধু একা সেই বিশাল শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল জীবনে প্রাচুর্যের চেয়েও বড় হল অন্তরের সততা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। কিরে রানী, কোথায় যাস? এই তো কাকিমা, ঠাকুমার জন্য জল আনতে যাচ্ছি। তাড়াতাড়ি রান্না করতে হবে তো, জানো তো মানুষটা খুব অসুস্থ। হ্যাঁ রে রানী, তোকে দেখলে খুব খারাপ লাগে। তুই একটা ছোট্ট মেয়ে, সারাদিন কতই না কষ্ট করিস। আচ্ছা শোন, আমি কটা বেগুন আর আলু রেখেছি। গতকাল তোর কাকাবাবু বাজার থেকে বেশি করে এনেছিল, তাই আলু আর বেগুনগুলো নিয়ে আজ একটা তরকারি করিস, কেমন? তোমরা পাশে আছো বলেই তো আমরা একটু খেয়ে পড়ে এখনো বেঁচে আছি কাকিমা, নইলে কবেই মরে যেতাম। ধুর পাগলি, এইসব কথা বলে না। স্যার কেউ নেই, তার উপরওয়ালা আছে। তুই চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, তোমার কথাই যেন সত্যি হয়। আমি তাহলে চাই। আচ্ছা যা। কে এসেছিস রে বাবা? এই তো বুড়িমা, আমি তোমাকে দেখতে এলাম গো। তোমার এখন শরীরটা কেমন? আর আমার শরীরটা ভালো যায় না, কোনো কাজ করতে পারি না। ছোট নাতনিটা আমার সারাটা দিন কেটে মরে, আমি ওকে কোনো সাহায্যও করতে পারি না। হ্যাঁ বুড়িমা, তোমাদের দেখে আমারও খুব ভালো লাগে গো। তুমি বয়স্ক মানুষ, এদিকে তোমার নাতনিটাও ছোট মেয়ে। তোমাদের দিন যে কিভাবে যায় তাই আমি ভাবি গো। এই যে তোমার জন্য কটা ডিম নিয়ে এলাম, আমার বাড়ির মুরগির ডিম, দুজনে খেও, কেমন? বাবারে, তোরা পাশে আছিস বলেই তো একটু খেয়ে পড়ে বেঁচে আছি। আমি তোদের কাছে কৃতজ্ঞ বাবা। বুড়িমা, চিন্তা করো না, দিন একরকম যায় না, দেখবে তোমাদেরও ভালো সময় আসবে। তাই যেন হয়। রানীকে দেখছি না, কোথায় গেছে? মেয়েটা নদীতে পানি আনতে গেছে। আচ্ছা বুড়িমা, তাহলে আমি এখন যাই, আমার আবার মাঠে যেতে হবে। আচ্ছা বাবা, আবার আসিস। বাহ, এ আবার কেমন পাথর? এমন পাথর তো আমি জীবনেও দেখিনি। কেমন ঠান্ডা আর মসৃণ, অদ্ভুত ভাবে ঝলমলে। এটা কি কোনো সাধারণ পাথর নাকি বিশেষ কিছু? ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও কি এনেছি। কি রে বাছা, কি এনেছিস? এত ডাকাডাকি করছিস কেন? ঠাকুমা, এই দেখো, নদীতে জল আনার সময় পাথরটা পেলাম। দেখতে কেমন অদ্ভুত আর চকচকে, তাই নিয়ে এলাম। এটি হয়তো কোনো সাধারণ পাথর নয় রে রানী, কারণ এমন উজ্জ্বল পাথর আমি আর কখনো দেখিনি। আচ্ছা ঠাকুমা, পাথরটিকে যত্ন করে রেখে দিই, পরে দেখা যাবে। আমি এখন যাই, গিয়ে রান্নাটা বসাই। হ্যাঁ রে হ্যাঁ, তাই কর। তোমরা অনেক অসহায়, তাই আমি তোমাদের দেখা দিয়েছি। ঠাকুমা, কে কথা বললো? তুমি শুনতে পেলে? হ্যাঁ রে রানী, আমিও শুনেছি। কে যেন কথা বলল। কে কথা বলছো? সামনে এসো। আমি কথা বলছি।
তোমার পাশে থাকা পাথর। তুমি তুমি একটা পাথর হয়ে কি করে কথা বলছো? আমি কোনো সাধারণ পাথর নই, আমি জাদুর পাথর। যারা অসহায় আর দয়ালু, আমি তাদের সাহায্য করি। দেখ রানী, আমি বলেছিলাম না, এটা কোনো সাধারণ পাথর নয়, এর মধ্যে কোনো রহস্যময় শক্তি আছে। তোমরা আমার কাছে কি চাও বলো? আমি তোমাদের ইচ্ছে পূরণ করব। প্রতিদিন একটি ইচ্ছের কথা বলতে পারো আমায়। পাথর, তুমি আমার ঠাকুমাকে সুস্থ করে দাও। ঠাকুমা ছাড়া যে আমার কেউ নেই। তোমার ইচ্ছে পূরণ হবে। ঠাকুমা, তুমি কি সত্যি মনে করো যে এটা আমাদের সাহায্য করতে পারবে? বিধাতা চাইলে সবই সম্ভব প্রেমা। এ যদি সত্যি জাদুর হয়, তাহলে ঠিক ইচ্ছে পূরণ করতে পারবে। যে আমাকে সদয় আর দয়ালুভাবে ব্যবহার করবে, আমি তাদের উপকারে আসব। কিন্তু যারা লোভী বা অন্যায়ের জন্য চেষ্টা করবে, তাদের বিপদ হবে। ঠিক তাই, আমরা তোমার শক্তি কেবলমাত্র অসহায় আর দরিদ্র মানুষদের জন্য ব্যবহার করব। হ্যাঁ ঠাকুমা, আমরা কখনো অন্যায়ের জন্য এটি ব্যবহার করব না। আমরা শুধু মানুষের উপকারই এটি ব্যবহার করব। রানী, এই রানী, তাড়াতাড়ি এই দিকে আয়। কি হয়েছে ঠাকুমা, এত ডাকছো কেন? এই দেখ, আমি শরীরে শক্তি পাচ্ছি। আমার কোনো অসুস্থতা নেই, একেবারে সুস্থ হয়ে গেছি রে। বলো কি ঠাকুমা, কিভাবে হলো এমন? সত্যি কি তাহলে জাদুর পাথর কাজ করেছি? হ্যাঁ রে, হ্যাঁ, তাই হবে। এই পাথর শুধুমাত্র ঝলমল করে না, বরং মানুষের প্রয়োজন বুঝতে পারে। আমরা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করবার জন্যে এটির ব্যবহার করব। হ্যাঁ ঠাকুমা, তুমি একদম ঠিক বলেছ। কি গো বুড়িমা, আজ সকাল সকাল তোমাকে অনেক খুশি মনে হচ্ছে। কি হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আজ আমি খুব খুশি। কতটা বছর ধরে অসুস্থ হয়ে আছি, শুয়ে বসে থাকি, নড়তে পারি না। আজ হঠাৎ দেখো, আমি সুস্থ হয়ে গেছি। আমার শরীরটা এখন পাতলা লাগছে, শরীরে কোনো দুর্বলতা নেই। বলো কি বুড়িমা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। তা কিভাবে হলো এসব? জানো কাকিমা, কাল নদীতে যখন পানি আনতে গিয়েছিলাম, তখন একটা পাথর পেয়েছি। পাথরটার জাদুতেই ঠাকুমা আজ সুস্থ হয়ে গেছি। কই দেখি। আরে সত্যি, এটা তুই সত্যি নদীতে পেয়েছিস? এমন পাথর তো আগে আমি কখনো দেখিনি। আমি বলেছিলাম না, তোদের কষ্টের দিন শেষ হবে, দেখলি তো? হ্যাঁ কাকিমা, বিধাতা আমাদের উপর কৃপা করেছেন। আমরা পাথরের জাদুকে গ্রামের অসহায় মানুষদের কাজে লাগাবো। এ তো খুব ভালো কথা। চল রে রানী, গ্রামটা একটু ঘুরে দেখি, কার কি সমস্যা আছে। চলো ঠাকুমা, মানুষের কাছে না গেলে আমরা বুঝবো কিভাবে যে কে কোন সমস্যায় আছে? চলো যাই। দেখো ঠাকুমা, পাথরটা আবার কেমন ঝলমল করছি। মনে হচ্ছে আজ গ্রামের কারো সাহায্যের খুব প্রয়োজন। হ্যাঁ চল দেখি, কার সাহায্য করতে পারি। আজ 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই,
আমার স্বামীও কাজ করতে পারে না, খুব অসুস্থ। আমরা দুজন না খেয়ে খুব কষ্টে আছি। হে কি, আমি স্বপ্ন দেখছি না তো? এত ভালো খাবার কি করে এলো? এটা কি আশ্চর্য! পাথরটি মানুষদের জীবনে আশীর্বাদ আনছে। বুড়িমা, রানী, তোমরা এই পাথর কোথায় পেলে? কাকা, এই পাথর আমি পেয়েছি। এই ভালো মানুষের আশা পূরণ করি। গ্রামে এমন উদাহরণ দেখা যায় না। সততার সঙ্গে কাজ করলে জীবন সহজ হয়, আর এই পাথর সেটি প্রমাণ করেছে। রানী, তোদের এমন দয়ালু কাজে গ্রামবাসীর খুব উপকার হবে রে। গঙ্গা, শুনেছ? পূর্বপাড়ার বৃদ্ধা আর তার নাতনি রানী নাকি গ্রামের অসহায়দের সাহায্য করছে এক জাদুর পাথরের মাধ্যমে। পাথরকে যা বলা হয়, পাথর সেই ইচ্ছাই পূরণ করে। তাহলে একবার ভাবো, এই পাথর যদি আমাদের হাতে আসে, আমরা আরো অনেক বেশি ধন সম্পদের মালিক হব। আমাদের কি কোনো কম আছে? তুমি আরো সম্পদ কেন চাও? বেশি লোভ করা ভালো না, জানো তো? অতি লোভে বিপদ আসে। আর তাছাড়া তুমি তো জানোই, বুড়িমা আর তার নাতনি খুব অসহায়, আর তারা খুবই সৎ। এরা কখনো অন্যায়ের জন্যেই কিচ্ছু করবে না। আমি জানি গঙ্গা, কিন্তু তুমি বুঝছো না কত বড় সুযোগ এটা। আমাদের যদি ওই পাথর থাকে, গ্রামের সব ধন সম্পদ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমাদের যা আছে তাই অনেক, এর বেশি আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি চুপ থাকো তো। তোমার সাথে কোনো কিছু আলোচনা করাই বৃথা। যা করার আমিই করব। বুড়িমা, কই গো? বাড়িতে আছো? কে রে, হরিদাস এসেছিস? কি খবর বল। একটা দরকারে এলাম গো। গ্রামের সবাই প্রায় পাথরের ব্যাপারে জেনে গেছে। এই কারণে আমি ভয় পাচ্ছি গো। মোরলের কানে গেলে ও নিশ্চয়ই লোভ করবে। জানো তো মোরল কেমন লোভী। হ্যাঁ রে বাবা, ঠিক কথাই বলেছিস। আমিও মনে মনে তাই ভাবছিলাম। কাকা, মোড়ল বাবু জানলে কি আমাদের পাথর নিয়ে নেবে? হ্যাঁ রে মা, মোরল খুব লোভী। সে লোভী একজন মানুষ রে। যেভাবেই হোক এই পাথর ওর নিজের করে নেবে, কারণ ও সবকিছু নিজের করে রাখতে চায়। গ্রামের দরিদ্র কৃষকদের ওপরে কেমন অত্যাচার করে জানিস না তুই? বাবা হরিদাস, আমাদের পাথরটিকে নিরাপদে রাখতে হবে। এটি কেবল সৎ উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। ঠাকুমা, আমি খুব ভয় পাচ্ছি। মোড়ল যদি পাথরটি নিয়ে যায়, গ্রামের মানুষদের ক্ষতি করে। মনে সাহস রাখ রে মা। সততার পথে থাকা আমাদের শক্তি। মোড়ল যতই চেষ্টা করুক, আমরা লোভ আর অন্যায়ের জন্যে পাথরের শক্তি ব্যবহার করতে দেব না। হ্যাঁ রে রানী, এজন্যই তো আমি তোদের সাবধান করতে এলাম রে। যেভাবেই হোক পাথরটিকে আগলে রাখিস, যেন মোরল পাথরের নাগাল না পায়। আমি তাহলে এখন যাই বুড়িমা। মোড়ল মশাই, আমাকে ডেকেছেন মোড়ল মশাই? হ্যাঁ রে বটা, আয় আয়। আমি তোর জন্যই অপেক্ষা করছি রে। একটা বিশেষ দরকারে তোকে ডেকেছি। বলুন বাবু,
আমি তো সব সময় প্রস্তুত বাবু আপনার কাজের জন্য। কি করতে হবে বলুন না। বুড়িবার বাড়িতে এক আশ্চর্য পাথরের সন্ধান মিলেছে, জানিস তো? ওই গ্রামের মানুষের মুখে একটু আধটু শুনেছি আর কি। কেন, কি হয়েছে? আরে বোকা, ও কোনো সাধারণ পাথর নয়, জাদুর পাথর। ওর অনেক শক্তি। যেভাবেই হোক ওই পাথরটি আমার চাই, বুঝতে পারছিস তো? সব বুঝে গেছি বাবু, আর কিচ্ছু বলতে হবে না। আপনি যদি অনুমতি দেন, আজকেই কাজটা করে ফেলি, কি বলেন? এই যে, আমি একটা কথা বলার আগেই তুই বুঝে ফেলিস, এজন্যই তো তোকে এত ভালো লাগে রে পাগলা। হ্যাঁ রে, দেরি করলে চলবে না, আজ রাতেই কাজটা করে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না বাবু, কাজ হয়ে যাবে। আমি তবে এখন যাই। ঠিক আছে, যা। এই পাথরটা নিয়ে যেতে পারলে মোরল বাবু আমাকে পুরস্কৃত করবেন। যে লোভে আসে সেই বিপদে পড়ে। এই শক্তি শুধুমাত্র সদয়দের জন্য। ঘরের ভেতর কুকুর কি করে ঢুকলো? আমিও তো তাই ভাবছি ঠাকুমা, এত রাতে কুকুর এলো কোথা থেকে? এই কুকুর নয়, এই তোমাদের গ্রামের বটা। ও লোভ করে আমাকে স্পর্শ করেছে, তাই ওর এই পরিণতি। আচ্ছা পাথর, তাহলে কি উনি এভাবে কুকুর হয়ে থাকবে? সে যদি মন থেকে ভালো হয়ে যায়, সকল অন্যায় পাপ ত্যাগ করে অনুতপ্ত হয়, তাহলে আবার সে মানুষ রূপে ফিরতে পারবে। রানী, আমরা সততা ও দয়ালুর উদ্দেশ্যে পাথরের ব্যবহার চালিয়ে যাব। তবে লোভী মানুষদের জন্য পাথর শাস্তির প্রতীক। আমাদের আরো সতর্ক হতে হবে। কি গো, কি হয়েছে তোমার? ঘরের ভেতর এভাবে পায়চারি করছো কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা একটা করছি, কিন্তু তোমাকে তা জানতে হবে না। কেন, কি নিয়ে চিন্তা করছো যে আমি জানতে পারবো না? তোমার জেনে কোনো কাজ নেই, তুমি বুঝবে না। যাও তো, যাও এখান থেকে। এখানে থেকে আমাকে বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও। এই বটাটার আবার কি হলো? কাল রাতে পাথর আনতে পারলো কিনা আমাকে তো কিছুই জানালো না। এখন পর্যন্ত আমার সাথে দেখাও করলো না। ও কি তাহলে আমার সাথে চালাকি করলো? নিজে পাথর লুকিয়ে রাখলো? না 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 না, তা হতে পারে না। ওর এত বড় সাহস হবে না। দেখি আজ সন্ধ্যা পর্যন্ত ওর যদি কোনো খবর না পাওয়া যায়, তাহলে আজ রাতে আমি নিজেই যাব বুড়ির বাড়ি। এই পাথর আমার হাতে আসলেই আমি অফুরন্ত সম্পদশালী হব। কেউ আমার পথে বাধা দিতে পারবে না। আমি যা চাইব তাই পাব। সবকিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। যে লোভে আসে সে নিজের ক্ষতি করে। দয়ালুরা দয়া পায় আর লোভীরা পায় শাস্তি। এই তো সেই পাথর। পাথর, তুমি আবার হবে, তোমার শক্তি সব আবার হবে।
আজ আবার তোমায় কে চুরি করতে এসেছিল পাথর? আজ এসেছিল তোমাদের গ্রামের লোভী মোড়ল দেবাশিস। মোড়লও বটার মতন কুকুর হয়ে গেছে। হ্যাঁ, যারা লোভ করবে তারাই শাস্তি পাবে। বুড়িমা, বাড়িতে আসো। কে কে এসেছে? আমি গঙ্গা বুড়িমা। আমার স্বামী কাল রাত থেকে ঘরে ফেরেনি। কোথায় যে গেল সে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ গঙ্গা, আমি জানি তোমার স্বামী কোথায় আছে। সে লোভের কারণে পাথরের জাদুতে কুকুর হয়ে গেছে। কুকুর? কি বলো কি বুড়িমা? হায় হায়, এ কি হলো গো? আমি ওকে বারবার নিষেধ করেছিলাম, লোভ করো না, লোভ করো না। সে আমার তো কোনো কথাই শোনেনি। এখন বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে? লোভ আর পাপের কারণে সে শাস্তি ভোগ করছে। তুমি চাইলে আবার তাকে মানুষ করা সম্ভব, তবে তার মন থেকে লোভ ত্যাগ করতে হবে এবং গ্রামের মানুষদের প্রতি সদয় হতে হবে। আমি তার সঙ্গে কথা বলবো। বুড়িমা, তুমি দয়া করে আমাকে তার কাছে নিয়ে যাও। ঠিক আছে, আমি পাথরের কাছ থেকে জেনে আসি মোড়ল এখন কোথায় আছে। মোড়ল দেবাশিস বাবু এখন কোথায় আছে বলো জাদুর পাথর? তোমাদের বাড়ির পাশের বটগাছের নিচে বসে আছে। গঙ্গা, তোমার স্বামী যদি সত্যি লোভ ত্যাগ করে, সে আবার মানুষ হয়ে উঠবে। সততা আর দয়া তার মুক্তির চাবিকাঠি। হ্যাঁ বুড়িমা, আমি তার সঙ্গে কথা বলবো আর তাকে বোঝাবো। কি হয়েছে ঠাকুমা? কাকিমা, আপনি এখানে? রানী, গঙ্গা মোড়ল বাবুকে খুঁজতে এসেছে। চল, আমরাও তাকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ ঠাকুমা, চলো আমরা একসাথে যাই। হে কি হয়ে গেল গো? তুমি লোভের কারণে এইভাবে কুকুর হয়ে গেলে। এখন এখন কি হবে গো? আমি তোমাকে কত করে নিষেধ করেছিলাম বেশি লোভ করো না। আমার কথা তো শুনলে না। কেঁদো না কাকিমা, ঠাকুমা জানে সে সব ঠিক করে দিবি। গঙ্গা, তোমার স্বামী তার লোভের কারণে পাথরের জাদুতে কুকুরে পরিণত হয়েছে। সে পাথর চুরি করতে এসেছিল, আর এই পাথরের শক্তিতে সে নিজেকে সবার চেয়ে বড় দেখাতে চেয়েছিল। এতদিন গ্রামের গরিব কৃষকদের ওপর সে অন্যায়ভাবে অত্যাচার করেছে। এখন সে আরো অর্থ সম্পদের মালিক হবার জন্যে পাথরের ওপর লোভ করেছে। আমি সবই জানি বুড়িমা। আমার সাথে যখন পাথরের ব্যাপারে কথা বলেছে, আমি তাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু সে তো আমার কথা শোনেনি। তুমি সে করেই হোক তাকে আবার মানুষ করে দাও। ঠাকুমা, আমি বুঝতে পেরেছি আমার লোভী আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি সত্যিই বদলাতে চাই, আমাকে মানুষ বানিয়ে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো অন্যায় করব না, কখনো না। দেখো ঠাকুমা, মোড়ল বাবু অনুশোচনা করছে। মানুষের সত্যিকারের অনুশোচনা হলে সবকিছুই পরিবর্তন হতে পারে। ঠিক তাই, এখন মোড়ল বাবু আবার মানুষ হয়ে যাবে। সততা আর দয়ায় তার মুক্তির পথ। জাদুর পাথর,
মোড়ল তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি কুকুর থেকে আবার মানুষে পরিণত করো। এই আজব ব্যাপার! আহা, এমন কি কেউ দেখছে কখনো? মানুষ কি না কুকুর হইয়া যায়, আবার কুকুর থেকে মানুষও হইয়া যায়। সবার সামনে হাত জোর করে বললাম, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো লোভ, অন্যায় এগুলো করব না। আমি এখন থেকে সততা ও দয়ার পথে চলব, সবাইকে ভালোবাসবো, কারো প্রতি অন্যায় করব না। না, মানুষের হৃদয় পরিবর্তন হলে সব খারাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা যদি চেষ্টা করি তবে সবকিছুই ঠিক হয়ে যায়।